2100-র বেশি অংশগ্রহণকারী নিয়ে বিএসএম কন 2025-এর 24তম আন্তর্জাতিক আসর। এটি আয়োজন করেছে 24 বছর ধরে বাংলাদেশ মেডিসিন সোসাইটি। আমরা বিস্তারিত বিষয়ে কথা বলবো এই 3 দিনব্যাপী কনফারেন্সে। আমরা কি নিয়ে আসলে কথা বলছি বা আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি, আমাদের সঙ্গে এই পর্যায়ে যুক্ত হয়েছেন অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী স্যার, দেশের স্বনামধন্য মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ, একই সঙ্গে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের অনেকগুলো গুরুত্বপূর্ণ পদে স্যার অতীতে ছিলেন। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে অ্যারিস্টো ফার্মা লিমিটেড। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। বাংলাদেশের সবচেয়ে পুরনো সোসাইটি বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন 24তম আসরে অনেক বড় পরিসরে এটি আয়োজন হচ্ছে। মানে এটির একেবারে শুরুর দিকের গল্প আমার কাছে জানতে চাই যে এটির শুরু হলো কিভাবে এই কনফারেন্স। ধন্যবাদ আপনাকে। এটা হচ্ছে বাংলাদেশে মেডিসিন বিশেষজ্ঞদের সবচেয়ে বড় অর্গানাইজেশন। এটার প্রয়োজনীয়তা আমরা অনুভব করেছি এই প্রায় 30-40 বছর আগে থেকেই, যখন মেডিকেল এডুকেশন এবং মেডিসিন বিশেষজ্ঞদের তাদের একটা প্ল্যাটফর্ম দরকার ছিল, যেটা দিয়ে আমরা আমাদের এই দেশের চিকিৎসা ব্যবস্থাটাকে একটা কম্প্রিহেন্সিভ সিস্টেমের মধ্যে আনতে পারবো। বিকজ আজ থেকে 20-30 বছর আগে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে চিকিৎসা ব্যবস্থার স্পেশালিটিগুলো ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছিল। সেটা দরকার আছে, বিশেষ সাব স্পেশালিটি যেগুলি দরকার আছে। কিন্তু দেখা যাচ্ছিল যে যিনি কার্ডিওলজিস্ট, তিনি অকুপাই থাকেন কার্ডিওলজি নিয়ে, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, হেপাটোলজি, অনেক সাব ব্রাঞ্চ স্পেশালিটি আছে যেগুলো খুব প্রয়োজন, খুবই দরকার আছে। কিন্তু ওই বিশেষজ্ঞরা ওই টানেল ভিশন বলি আমরা, ওই বিষয়ে তাদের দক্ষতা বুৎপত্তি থাকলেও তারা পেশেন্টকে কম্পার্টমেন্টালাইজ করে ফেলছিলেন। অর্থাৎ একজন রুগী যে একজন সম্পূর্ণ মানুষ, তার শুধু হার্ট নয়, লিভার, কিডনি, এবং একজন মানুষ শুধু একটা রোগে আক্রান্ত হয় না, অনেকগুলো রোগ থাকে। বয়স বাড়াবার সাথে দেখা যায় একজনের হাইপারটেনশন আছে, ডায়াবেটিস আছে, তার হার্টের রোগ আছে, তার কিডনির সমস্যা আছে। এই যে সব মিলিয়ে একটা মানুষ, এই মানুষের একটা আমব্রেলার নিচে চিকিৎসা হওয়া দরকার। এই জিনিসটাকে আমরা ধারণ করে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন আমরা 1998 সালে প্রথম আমরা এটা চিন্তা করে তারপরে এটা প্ল্যাটফর্মটা তৈরি করেছি, যেখানে সমস্ত মেডিকেল কলেজগুলোর শিক্ষক যারা, মেডিসিন বিশেষজ্ঞ যারা, তারা আছেন সারা বাংলাদেশে। কালের আবর্তে এটা এখন বেড়ে এটা এখন মেডিসিন বিশেষজ্ঞদের সবচেয়ে বড় অর্গানাইজেশন হিসেবে আবির্ভূত হয়েছে। এবং এমনিও যত সোসাইটি বাংলাদেশে আছে মেডিকেলের বিভিন্ন শাখার, তার মধ্যে এটি সবচেয়ে পুরনো এবং সবচেয়ে বড় বলা যায়। স্যার, মেডিসিন বিশেষজ্ঞ ছাড়াও আপনারা কি মনে করছেন বা এই কনফারেন্সে অন্যান্য সোসাইটির যারা চিকিৎসক বা অন্য ডিসিপ্লিনের তারাও এখানে অংশগ্রহণ করছে কিনা? হ্যাঁ, অফকোর্স। আমাদের যদি এই সম্মেলনটাকে আপনি ভিতরে গিয়ে দেখেন তাহলে দেখবেন যে আমাদের এই সম্মেলনটা ব্যাপক ভিত্তিক। আমাদের এখানে বিদেশি যে বিশেষজ্ঞ চিকিৎসক আছেন, নিউজিল্যান্ড থেকে এসেছেন, অস্ট্রেলিয়া থেকে এসেছেন, বিভিন্ন ফ্রান্স থেকে এসে, ইউরোপ থেকে এসেছে, এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। এখানে আমাদের টপিকগুলো যেগুলো, সেগুলোর মধ্যে আছে গ্যাস্ট্রোএন্টারোলজি, হেপাটোলজি, নিউরোমেডিসিন, কার্ডিওলজি। আমরা মেডিসিনের সবগুলো ব্রাঞ্চকে কম্প্রিহেন্ড করছি। শুধু তাই না, ওই সব ব্রাঞ্চের বিশেষজ্ঞ যারা আছেন তারা আমাদের এখানে এসে কন্ট্রিবিউট করছেন। আমরাও আমাদের বিভিন্ন সোসাইটির প্রোগ্রামে তাদেরকে ইনফর্ম করছি। অর্থাৎ এখানে সব বিশেষজ্ঞদের সাথে নিয়ে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে আমব্রেলার নিচে পেশেন্টদের চিকিৎসা দেওয়ার জন্য আমরা তাদেরকেও মোটিভেট করছি। মেডিসিনে যারা নতুন করে আসছেন, যারা এমডি করেছেন বা FCPS করেছেন, তাদের জন্য আসলে তারা বিশেষ কি নিয়ে বাড়িতে ফেরেন এরকম একটা কনফারেন্স বাংলাদেশে যে হয় প্রতি বছর? দেখুন, এই কনফারেন্সটা কিন্তু 3 দিন ব্যাপী হচ্ছে এবং অনেকগুলো একটার পর একটা সেশন আছে। আপনি যদি দেখেন এখানে, তাতে করে আপনি দেখতে পাবেন যে আমরা মানুষের গুরুত্বপূর্ণ যেই অসুখগুলো আছে, যে অঙ্গ প্রত্যঙ্গ রিলেটেড ডিজিজ আছে, এবং আমাদের এই দেশের প্রেক্ষাপটে যেই
অসুখগুলো গুরুত্বপূর্ণ, সেই সবগুলো আমাদের ডিসকাশন হচ্ছে। এবং আমরা এটা আপডেট, আজকে সমস্ত পৃথিবীতে যে অসুখটা নিয়ে যে লেটেস্ট কনসেপ্টগুলো আছে, যে ধারণাগুলো আছে, সেগুলো আমাদের এখানে আলোচনা হচ্ছে, সেগুলো আমাদের রেজিস্টার্ড মেম্বাররা সেগুলো তাদের মধ্যে ডিসেমিনেশন হচ্ছে, অর্থাৎ তারা জানতে পারছে। আপনি দেখেছেন যে 1600-র বেশি রেজিস্টার্ড পার্টিসিপেন্ট, অ্যাকম্পেনিং পার্সন নিয়ে 2000-এরও উপরে আমাদের এখানে পার্টিসিপেন্টস আসছে। এরা কিন্তু সারা বাংলাদেশ থেকে এসছে, বিদেশ থেকেও এসছে। বিশেষ করে যারা আমাদের জুনিয়র ডক্টর, যারা শহর বিভিন্ন হাসপাতালগুলোতে কাজ করে, তারা কিন্তু সব লেটেস্ট ধ্যান ধারণা ইনফরমেশন নিয়েই তাদের এলাকায় ফিরে যাচ্ছে, এবং এই জ্ঞানটাই তার চিকিৎসা ক্ষেত্রে সে তার ছাত্রদেরকে, তার পেশেন্টদেরকে সেটা সে অ্যাপ্লাই করছে। সো এটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে। এবং সোসাইটি অফ মেডিসিন অ্যাডভান্টেজ হচ্ছে শুধু পেশেন্ট না, আমাদের এই মেডিকেল কলেজগুলোর সবগুলো শিক্ষকরা কিন্তু আমাদের সদস্য, এবং যারা স্টুডেন্ট আছে, যারা 3rd ইয়ার থেকে 5th ইয়ার শিখছে, এই আপডেটগুলো আমাদের এই পার্টিসিপেন্ট শিক্ষকদের মাধ্যমে তারাও কিন্তু জানতে পারছে। অর্থাৎ বছরে একটা বড় কনফারেন্স করে আমরা সারা বছরের সমস্ত পৃথিবীর বিভিন্ন অসুখের যে আপডেট আছে, লেটেস্ট কনসেপ্টগুলো আছে, সেগুলো আমরা ওদের মাধ্যমে সারা দেশে কিন্তু ডিসেমিনেট করে দিচ্ছি। স্যার, আমি জানতে চাই যে মেডিসিন, গাইনি বা সার্জারি, মানে অন্তত এই 3টা ডিসিপ্লিনে দেখা যায় যে কোনো ধরনের সংকট থাকে না, মানে হাসপাতালগুলোতে বা মেডিকেল কলেজে এই পদটা অন্তত থাকে আর কি। কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার যে নাজুক অবস্থা আমরা বিগত দিন থেকে দেখে আসছি, এই আপডেটেড নলেজ নেবার পরেও কোন সংকটগুলো আপনারা ফিল করেন মানুষকে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গিয়ে, অন্তত মেডিসিনের চিকিৎসকদের কথাই যদি আমি বলি? যদি আমার কথা আমি বলি বা আমাদের সাবজেক্ট রিলেটেড কথা বলি, দেখুন, আপনি যদি একটা খুব গুড কোয়ালিটি এমবিবিএস ডাক্তার তৈরি করতে পারেন এবং সেই ডাক্তারকে আপনি চাকরি দিয়ে তার ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে থাকার ব্যবস্থা করতে পারেন, তাহলে কিন্তু একটা সে খুব সহজেই ওইখানে মানুষের আস্থা অর্জন করতে পারবে। এবং ও যদি এলাকার কতগুলি সাধারণ মানের রোগের চিকিৎসা নিজেই দিয়ে দেয়, তাহলে কিন্তু তার কাছ থেকে রোগী সহজে শহরে আসবে না। আবার শহরে যদি ভালো চিকিৎসার ব্যবস্থা থাকে, তাহলে বড় শহরে আসবে না, বড় হাসপাতালগুলোতে আসবে না। কিন্তু আমাদের এখানে বিশেষ করে গত 15 বছরের শিক্ষা ব্যবস্থায়, মানে রাজনীতিকরণ করে শিক্ষা ব্যবস্থা, মেডিকেল এডুকেশন, সব এডুকেশনে আমরা কম আর বেশি জানি যে এগুলো ইনস্টিটিউটগুলো ধ্বংস হয়ে গেছে, আমরা অ্যাক্রিডিটেশন হারিয়েছি, এমবিবিএস সব কিছুতে আমরা পিছিয়ে গেছি। তো এখন আমাদের এই সোসাইটির কাজ শুধু নলেজ এনহ্যান্স করব তাই না, আমরা গুড কোয়ালিটি টিচার বানাতে চাই। গুড কোয়ালিটি টিচার উইল ব্রিং অ্যাবাউট গুড কোয়ালিটি এমবিবিএস ডাক্তারস। সেজন্য আমাদের অনেক পোস্ট দরকার, অনেক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর দরকার। প্রত্যেকটা মেডিকেল কলেজে আপনি তাকিয়ে দেখেন, দেখবেন যে ডিস্ট্রিক্ট লেভেলে মেডিকেল কলেজ আছে, মেডিসিন বিভাগে শিক্ষক নাই। কাজে ওই জায়গাগুলো যদি আমরা আমাদের এই ট্রেনি ডাক্তার দিয়ে ওগুলি ভরাট করে দিতে পারি, তাহলে তোরা কিন্তু ভালো এমবিবিএস ডাক্তার তৈরি করবে। একটা ভালো এমবিবিএস ডাক্তার কিন্তু মানুষের আস্থার প্রতীক হয়ে ইউনিয়ন পর্যায়ে, উপজেলা লেভেলে চিকিৎসা দিতে পারবে। এটা হলো আমাদের প্রথম অবজেক্টিভ। সেকেন্ড অবজেক্টিভ হচ্ছে আমাদের মধ্যে যে স্পেশালিস্টগুলো যারা এফসিপিএস এমডি করছে, তারা কিন্তু শুধু টানেল ভিশন নিয়ে রোগী দেখে না। ওই রোগীটা এসে আমাদের স্পেশালিস্টের কাছে সব বলতে পারে। সে তার ডায়াবেটিসের সুগার কীভাবে কন্ট্রোল করবে, কিডনির ক্রিয়েটিনিন বেশি কীভাবে মেনটেন করবে, হার্টের ওষুধটা কীভাবে খাবে, অ্যাজমা আছে তার, সেটা কীভাবে চিকিৎসা করবে। আপনি দেখুন, একটা আমরেলার নিচে একজন মেডিসিন স্পেশালিস্টের কাছে এসে ওই রোগীটা কিন্তু ব্যাপক ভিত্তিক সবগুলো ট্রিটমেন্ট নিয়ে সে যাচ্ছে। এবং এই জন্য এখন আমি দেখতে পাই অনেক রোগীই বলে আমাদের কাছে এসে, বা আমাদের যারা মেডিসিন স্পেশালিস্ট আছে তাদের কাছে বলে, স্যার আমরা আপনার কাছে থাকতে চাই, সব টিকিটটা আপনি ঠিক করে দেন, আমাকে যদি কোথাও পাঠাতে হয় তাহলে আপনিই বলবেন আমি কার কাছে কখন যাব। এই আস্থাটা আমরা অর্জন করতে পারি। আপনার কাছে হয়তো বলছে বা অনেককে হয়তো বলছে, কিন্তু বাংলাদেশের যে রেফারেল সিস্টেম যে আমরা চালু করতে পারিনি,
এত বছর পরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা 100টি জিপি সেন্টার করবেন বা জিপি প্র্যাকটিশনারকে আমরা ওইভাবে ডেজিগনেটেড করিনি, ফ্যামিলি মেডিসিনের কথা শোনা যাচ্ছে যেটি আমরা এখনও সেভাবে কার্যকর করতে পারিনি। এই জায়গাগুলোতে আসলে কতটা নজর দেওয়া দরকার বলে আপনি মনে করেন? এর নজর যদি দিতে হয়, প্রথম হলো মানুষকে তো যেতে হবে, জি, মানুষকে আস্থা অর্জন করতে হবে। আপনি দেখুন, যদি এটি আমি বলছিলাম যে প্রথমেই আমাদেরকে এমন ডাক্তার তৈরি করতে হবে প্রাইমারি কেয়ার লেভেলে যার উপর আপনার প্রাথমিক চিকিৎসার আস্থা পাওয়া যাবে। জি, এখন সেই এমবিবিএস ডাক্তারের সাথে 2 মিনিট কথা বলে যদি রোগীর মনে হয় যে উনি ডাক্তারির পেশার উপর তার সন্দেহ তৈরি হয়, তাহলে তো ওই ডাক্তারের কাছে ওই রোগী আর যাবে না। সেজন্য হাঁচি কাশি, সাধারণ ডায়রিয়া, ভাইরাস জনিত রোগী স্পেশালিস্ট কাছে চলে আসে। আপনি যতই ইম্পোজ করেন যে তোমাকে ওর কাছে যেতে হবে, আপনিও যাবেন না, বিকজ এটা আস্থার অভাব। সেটাই আমরা রুট কজ হচ্ছে আপনাকে প্রাইমারি কেয়ার লেভেলে ভালো ডাক্তার দিতে হবে। এইটা দেওয়ার একমাত্র রাস্তা হচ্ছে ইনস্টিটিউটগুলোতে ভালো চিকিৎসক অ্যাডমিশন দেওয়া, ভালো শিক্ষক দেওয়া, ভালোভাবে তাকে তৈরি করা। পাশ করিয়ে দিলাম আমি শত শত মেডিকেল কলেজ, সেটা হবে না। আপনার কাছে আমি শেষ প্রশ্ন করতে চাই। গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান বলেছেন যে বাংলাদেশে এমবিবিএস পাশের পরেই যে সরাসরি যে নিবন্ধন প্রক্রিয়া সেটি তারা বন্ধ করে নিবন্ধনের জন্য পরীক্ষার ব্যবস্থা করবেন এবং যারা নিবন্ধন আগে পেয়েছেন তাদেরকে রিনিউয়ের জন্য পরীক্ষা দিতে হবে একটি ইন্টারভ্যালে। এটিকে আপনি আসলে কিভাবে দেখেন? এটা আমার মনে হয় যে উনি কোন কনটেক্সটে বলেছেন আমি জানি, উনি ভালো বলতে পারবেন। এখানে আপনাকে দেখতে হবে যে আপনার কত ডাক্তার আছে এবং এমবিবিএস পাস কজন ডাক্তার আছে, কত বছর ধরে, প্রায় 30-40 বছর ধরে এখানে শুধু এমবিবিএস ডাক্তার আছে, হাজার হাজার 1 লাখের বেশি রেজিস্টার্ড ডাক্তার আছে। এখন বিএমডিসির পক্ষে এই ডাক্তারগুলোকে আপগ্রেড করে এমবিবিএস মানে পরীক্ষা দিয়ে রেজিস্ট্রেশন করে বাস্তব ভিত্তিক চিন্তা করতে হবে। এটা একটা ধারণাগত, উনি কীভাবে ইমপ্লিমেন্ট করবেন উনি ভালো বলতে পারেন। এটাকে যদি ম্যাটেরিয়ালাইজ করতে হয় এইভাবে এটা হবে না। আচ্ছা, এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। উনি বলতে পারেন কিন্তু করতে পারলে ভালো হয় কিনা, কিন্তু জিনিসটা হচ্ছে এমন করতে হবে যে যখন নাকি একটা ডাক্তার এমবিবিএস পাস করবে, নতুন করে পাস করবে, তখন তাকে তো রেজিস্ট্রেশন দিতে হবে, আমার তো ডাক্তার দরকার আছে। তখন আমরা কতগুলি প্রোগ্রাম করব, এটাকে এক্সাম বলা যাবে না। আচ্ছা, আমি কতগুলি প্রোগ্রাম করব যে প্রোগ্রামগুলো আপডেট নলেজ ডেলিভার করে। আমরা বলবো যে এমবিবিএস ডাক্তার এমবিবিএস পাস করার পরে বছরে অন্তত 3-4টা এই আপডেটেড সেমিনারে সে অংশগ্রহণ করবে এবং ওর সার্টিফিকেট ওর কাছে থাকবে। ও যদি দেখাতে পারে যে সে একটা পার্টিসিপেট করেছে, সার্টিফিকেট আছে, তাহলে ধরেন আমি তাকে 25 মার্ক দিব এবং আমি একটা স্কেল করে দিব যে একটা এমবিবিএস ডাক্তার যদি প্রতি বছর তার সিপিডি স্কোর 100 থাকে তাহলে অটোমেটিক সে এলিজিবল ফর রিনিউয়াল। এখানে কোনো পরীক্ষার দরকার নেই তো, সে শুধু মেয়ারলি। তাহলে ডিস্ট্রিক্ট লেভেলগুলোতে ওইভাবে আমাদের অ্যারেঞ্জ করতে হবে সেমিনার, সিম্পোজিয়া, ডাক্তার সেখানে আগ্রহী হবে এবং সে ওই সার্টিফিকেটটা দেখাবে, সে বছরে 100 স্কোর নিয়ে দেখা যায় রিনিউ। কিন্তু পরীক্ষার সিস্টেমের কথা বলে এটাকে ম্যাটেরিয়ালাইজ করা যাবে না, বিকজ আমি দেখতে পাচ্ছি যে উনি তো বলেছেন, উনি যদি চেক করেন যে মানুষের রেসপন্স কী, উনি দেখবেন যে ওখানে ডাক্তাররা বলতেছে যে আপনি যে এই কথা বললেন আপনি এখন পরীক্ষা দিলে পাস করবেন কিনা। এটা প্রফেসর সাইদুরকে বুঝতে হবে যে রেজিস্ট্রেশন রিনিউ করতে হলে উনি যদি পরীক্ষা দেন উনি পাস করার মতো ওই কনটেক্সটে এমবিবিএস এর যে নলেজ আছে সেটা আমাদের পাস করতে, এটা প্র্যাকটিক্যালি নট পসিবল। এটা করতে হবে ওইভাবে স্কোরিং সিস্টেম করতে হবে যে আমি পার্টিসিপেট করব, আমি অটোমেটিক্যালি আই উইল গেট সাম স্কোর অ্যান্ড অটোমেটিক্যালি আমার রিনিউয়ালের জন্য স্কোরটা কাজ করবে। দ্যাট ইজ হাউ ইট শুড ওয়ার্ক। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জি ঠিক আছে, থ্যাংক ইউ। এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডাক্তার মোহাম্মদ জাকারিয়া আল আজিজ,
সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ, একই সঙ্গে স্যার মেম্বার সেক্রেটারি, বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা রোগীদের ভেতরে দেখি, তার যখন কোনো হাড়ের সমস্যা হয় তিনি নিজ দায়িত্বে অর্থোপেডিশিয়ানের কাছে চলে যাচ্ছেন। তার যখন কোনো কিডনির সমস্যা হচ্ছে, হয়তো ডান পাশে বা বাম পাশে ব্যথা হচ্ছে, উনি সরাসরি একজন নেফ্রোলজিস্টের কাছে চলে যাচ্ছেন। ইন্টারনাল মেডিসিনের ব্যাপারে কি আসলে ইন্টারপ্রিটেশনটা, ব্যাখ্যাটা কি আসলে কোনো জটিল জায়গায় আছে কিনা? রোগীরা আসলে কখন একজন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞের কাছে আসবেন, মানে সেটি যদি একটু পরিষ্কার করেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে মেডিসিন একটা ব্যাপক জিনিস। আমরা শুরুতেই বলেছি ইন্টারনাল মেডিসিন মানে সমন্বিত চিকিৎসা ব্যবস্থা। জি। সমন্বিত মানেই হলো আপনাকে ইন্টিগ্রেটেড, মানে একটা মেডিসিন স্পেশালিস্ট বা ইন্টার্নিস্ট সে জানে মানে কোন কোন অর্গান ইনভলভ হয়ে ডিজিজ করতে পারে। জি। যেমন আপনাকে ধরি, একটা হার্টের রোগী সে পেট ব্যথা নিয়ে আসতে পারে। এখন ওই রোগীটা পেট ব্যথা ওটা হার্টের কারণে যে হয়েছে, এইটা একজন স্পেসিফিক যে থাকে সে চিন্তা নাও করতে পারে হয়তো বা বটে। সে যেহেতু কার্ডিওলজিস্টের কাছে গেছেন, উনি কার্ডিয়াক চিন্তাটা আগে করেন। এখন রুগীটা আছে পেট ব্যথা, সে গেছে কার্ডিওলজিস্টের কাছে, নিয়ে আসছে পেট ব্যথা, কিন্তু ইনফিরিয়র সার্ভিস এমআই যদি হার্ট অ্যাটাক হয় তার পেট ব্যথা নিয়ে আসতে পারে। তাহলে এই যে অ্যাজ এ হোল থিঙ্কিং এটা একজন ইন্টার্নিস্ট হিসেবে করে একজন সমন্বিত চিকিৎসক যে। কিন্তু এই জার্নিটা কোথায় থেকে শুরু হবে, বা আমাদের মেডিকেল শিক্ষাতে আসলে কোন ট্রেনটা আসলে আছে? আমাদের যদি চিকিৎসা ব্যবস্থাকে আপনি ইমপ্রুভ করতে চান, ডেভেলপ করতে চান, বেসিক শিক্ষা যেটা, সেটা মেডিসিন। দেখেন, বাংলাদেশের 2/3 রোগীর সেবা দেয় মেডিসিন। আমি যদি মেডিসিনকে ইমপ্রুভ না করতে পারি, আলটিমেটলি আমি গুলে পৌঁছাতে পারবো না। কোনো সেক্টরে মেডিকেল সায়েন্স ডেভেলপ করবে না যদি মেডিসিন সে না শিখে। আমাদের শিক্ষাটা হয় 3rd ইয়ার থেকে 5th ইয়ার ক্লাসগুলো নিতে হয়। মেডিসিন যারা আছেন শিক্ষক হিসেবে তাদের দায়িত্ব হয়, অতএব তারা যদি ভালোভাবে তাদের শিক্ষাটা দিতে পারে। আমরা মেডিসিনকে 3টা ভাগে ভাগ করা আছে। একটা ফান্ডামেন্টাল অফ মেডিসিন মানে বেসিক, এবং ক্রিটিক্যাল মেডিসিন, তারপর হলো ক্লিনিক্যাল মেডিসিন, যেটা আমাদের অ্যালাইড সাবজেক্টগুলো। আপনি খেয়াল করেন তাহলে জিনিসটা, যে মেডিসিনকে আমি 3টা ভাগ করেছি। আমি ফান্ডামেন্টাল যদি ভালো না শিখি তাহলে আপনি কোনো দিকে আসলে ভালো করতে পারবেন। কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে কি আপনার কি মনে হয় যে আমাদের যারা নতুন করে মেডিকেল কলেজে যারা ভর্তি হচ্ছে তারা কি আসলে এই পুরোটা শেখার আগেই সুপার স্পেশালিটি নিয়ে বেশি ভাবছে, এবং মাঝপথে কি আসলে রোগ নির্ণয় করতে গিয়ে উনি আসলে কোনো ভুলভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছেন কিনা, যেখানে রোগী ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমন কিছু হচ্ছে কিনা? আপনি কি মনে করেন? মানে অ্যাকচুয়ালি এটা যেটা বলতেছিলেন, এই জন্য আমাদের যদি কোয়ালিটি ডক্টর তৈরি করি, আমাদের এবার মেডিসিনটাকে আপহোল্ড করে তারপরে, এখন যেমন আমাদের দেশে একসময় প্রয়োজন ছিল মানে এমডি সরাসরি করেছিল, এটা আমার ব্যক্তিগত অভিমত। একটা এমডি ইন্টারনাল মেডিসিন অথবা এফসিবিএস মেডিসিন করা ছাড়া আমার মনে হয় যে ব্রাঞ্চে সুপার স্পেশালিস্ট তো সুপার স্পেশালিস্ট, একটা সুপার স্পেশালিস্ট যখন হবে সে তো সব রোগী ডিল করবেন না, উনি করবেন না। এখন ধরেন একজন হাইপার টেনশনের রোগী, একটা অ্যাজমার রোগী, এগুলো ওনাদের ডিলস করার বিষয় না, কিন্তু আমরা সবাই চলে যাই সুপার স্পেশালিস্টের কাছে, অ্যাজমা রোগ বিশেষজ্ঞের কাছে। এটা রেফারেল সিস্টেম ছাড়া আপনি এই চিকিৎসা ব্যবস্থার উন্নত করতে পারবেন না। কিন্তু উন্নত বিশ্বে অন্তত পিওর মেডিসিন কত দূর পর্যন্ত পড়ার পরে উনি সাব ব্রাঞ্চে যান, বা আমাদের বাংলাদেশে কি ঘটছে? আমাদের এখনও রেফারেল সিস্টেম হয়নি, আমি কখনো পাঠাবো। যেমন আমি একটা বিষয় বলি, আমাদের মেডিসিন বই যেটা আমরা পড়ি সেখানে নেফ্রোলজির ব্যাপারে তারা স্পেসিফিক করে দিয়েছে যে এই রোগীটা রেফার্ড হবে নেফ্রোলজিস্টের কাছে। যেমন একটা কিডনি নষ্ট হচ্ছে, আপনার কত স্টেজ আছে, 1, 2, 3, 4, 5, ওরা বলে দিয়েছে যে 4th স্টেজে গেলে তাকে রেফার করতে হবে একজন নেফ্রোলজিস্টের কাছে। কারণ একজন নেফ্রোলজিস্ট সব রোগ ডিল করতে যায়, তার জন্য প্রবলেম। এই জন্য আমাদের যে জেনারেল ফিজিশিয়ান এবং ইন্টার্নিস্ট, এদেরকে যদি আমরা আপগ্রেড করতে পারি তাহলে চাপ হবে কি, সিস্টেম করতে হবে আমাদের যে নেফ্রোলজিস্ট কম রোগী দেখবে তারা, এবং তখন ম্যানেজমেন্টও ভালো হবে। আপনি আমাদের ঢাকা মেডিকেল কলেজে চলে আসেন, দেখেন কি হচ্ছে, এত সিকেডির পেশেন্ট মানে কিডনি ফেলিওর রোগী, তারা হিমশিম খাচ্ছে, সব রোগী ওখানে চলে যাচ্ছে। এগুলো যদি আমরা আলাদা করে রেফার করতে পারি তাহলে, মানে আপনি কতদূর ডিল করার পরে তার কাছে পাঠাবেন, এগুলো আমাদের দিক নির্দেশনা দরকার অ্যাকচুয়ালি। কিন্তু স্যার এখানেই তো সোসাইটি অফ মেডিসিনের আসলে মূল কাজ, মানে যেটি এতদিন হয়ে ওঠেনি। আপনারা এখন কি চিন্তা করছেন, কিভাবে এটি সুপার ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আসলে প্রতিটা ডিভিশনে অ্যালাইড অফ মেডিসিন, মানে প্রত্যেকটা মেডিসিন ইন্টিগ্রাল পার্ট, মেডিসিনের প্রয়োজনে অ্যালাইড সাবজেক্টগুলো এসেছে ইন্টারভেনশন করার জন্য। অতএব আমাদের প্রপার রেফারেল সিস্টেম নিয়ে কাজ করা উচিত বলে আমি মনে করি, এবং আমরা যদি রেফারেল সিস্টেমটা ডেভেলপ করতে পারি
আমাদের রোগীর ভুল ডায়াগনোসিস এবং তাদের একটা সঠিক চিকিৎসার ব্যবস্থা, আমি মনে করি যে একটা বৈপ্লবিক পরিবর্তন হবে। আসবে। এটা তো রোগীদেরকেও জানতে হবে যে আমি আসলে যাত্রাটি কোথায় শুরু করব। স্যার, পোস্ট ক্রিয়েশনের বিষয়ে জানতে চাই যে অনেক সুপার স্পেশালিটি তারা হয়তো নতুন করে বলছেন যে আমার হয়তো এই বিশেষজ্ঞ দেয়া হয়নি, কিন্তু মেডিসিন তো একটা মাদার ডিসিপ্লিন। এখানেও কি আসলে পোস্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কোনো ধরনের বিড়ম্বনা বা মানে কোনো ধরনের স্বল্পতা এগুলো আসলে আছে? অ্যাকচুয়ালি এটা দুঃখজনক যে আমি সরি টু সে যে বিগত সরকার আমলে যেটা হয়েছে, ওনারা মানে মানুষকে খুশি করার জন্য ছিলেন আসলে, যে আমি মেডিকেল কলেজ করে দিয়েছি। আপনি জানেন এর মধ্যে 6টা মেডিকেল কলেজ বন্ধ হবে, আপনি অবশ্যই জানেন, এবং সেটা নিয়ে আন্দোলনও করছে। এই যে আমরা 26টা পর্যন্ত শুনেছি যে এরকম হয়তো একটা, আমি সরকারিভাবে 6টা সরকারিভাবে বেসরকারি কথা বলছি না আমি, মানে যেখানে সরকারি একটা পাবলিক মেডিকেল কলেজেই আপনি 1-2জন মেডিসিন স্পেশালিস্ট, আপনি কাকে পড়াবেন, কে ক্লাস নেবে। আপনি খেয়াল করেন একজন, আমরা যারা টিচার, এখানে আসলে স্বাস্থ্য ব্যবস্থার একটা আমূল পরিবর্তন করতে হবে আমার যেটা ইচ্ছা। কারণ আমি অ্যাজ এ শিক্ষক আমি ক্লাস নেই, আবার সার্ভিসও দিচ্ছি হসপিটালে, আবার আমাকে বিভিন্ন লেকচার তৈরি করতে হচ্ছে, আবার আমি গবেষণা করতে হচ্ছে। এইটা করতে গিয়ে যেটা হচ্ছে আমরা কোনোটাই আসলে করতে পারছি না। একজন টিচারকে আমি টিচার হিসেবে দেখতে চাই। আবার মানে একজন বেসরকারিতেও কতজন রোগী দেখবেন বা সরকারিতে তাকে ওভারলোডেড করে দেয়, এই কারণে উনি অন্যদিকেও মনোযোগ দিতে পারছেন না। এখন এই হলো যে এখানে সেবাকে, শিক্ষাকে আলাদা করে টিচারদেরকে রিসার্চমুখী করতে হবে। একজন টিচার যেন রিসার্চ করে, এখন এখানে এটা কি আসলে ইম্পর্টেন্স হলো ইনকাম, তাই তো? আমরা তো পরিশ্রম করছি কেন, আমার টাকা লাগবে। তাহলে আপনি যদি রিসার্চ পারপাস গ্র্যান্ট দেন, একজন প্রফেসর যদি রিসার্চ করে তার প্র্যাকটিস করে যে ইনকামটা হবে সেটা যদি হয়, উনি নিশ্চয়ই রিসার্চ করবেন, অবশ্যই করবেন, কারণ সেটাই ভালো লাগার কথা। উনি 100টা রোগী দেখবেন না, তার ওটাই ভালো লাগার কথা। কিন্তু আমরা তো এটা করছি না, যার জন্য একজন স্যার কি করেন, রাউন্ড দিয়ে বা ক্লাস নিয়ে চিন্তা করেন আমি রোগী দেখবো। এইটাই কিন্তু আমাদের অ্যাটিটিউড হয়, কারণ এত পরিশ্রম করে একজন ডাক্তার গিয়ে মানুষ তো, তাই না, সবাই এটা চায়। তো আমার এই যে একজন টিচার যেন রিসার্চ খাতে সময় ব্যয়। স্যার, আমি জানতে চাই যে যতগুলো সোসাইটি আসলে আছে, আমরা সাংবাদিক হিসেবে তাদের সাথে কথা বলি, এখানে আসলে আপডেটেড নলেজ শেয়ারিং এর আলোচনাটি যত বেশি হয়, বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা যে সংকটগুলোর মধ্যে পড়েছি, এই যে মেডিকেল কলেজের ক্ষেত্রে বা স্বাস্থ্যসেবা নিশ্চিত করবার ক্ষেত্রে, পোস্ট ক্রিয়েশনের ক্ষেত্রে, এই আলোচনা কতটা স্থান পায়? আমাদের আসলে এখনো যেটা বললাম আমি, আমাদের তো ওইভাবে কোনো মানে পরিবর্তন হয়নি। স্বাস্থ্য খাতকে পুরো ঢালাওভাবে সাজাতে হবে আমি মনে করি। কারণ আমাদের দেখেন, আমাদের স্বাস্থ্য বিভাগের যে এটা হয়, 3টা খাতকে আলাদা করতে হবে অ্যাকচুয়ালি, যদি আপনি ভালো সেবা দিতে চান। সেবা, শিক্ষা এবং স্বাস্থ্য প্রশাসন। আমাদের মেন এটা হয় স্বাস্থ্য প্রশাসন। এখন দেখা যাচ্ছে যে আমি ক্লিনিশিয়ান হিসেবে তো যখন ওরকম একটা লুক্রেটিভ পোস্ট আমরা পাচ্ছি, আমরা গভর্নমেন্টও স্বপ্রণোদিতভাবে তাদেরকে ওখানে পাঠাচ্ছি, তারাও এটা নেওয়ার চেষ্টা করছেন। তার মানে তো আমার এই মেধাটা আসলে ক্ষতিগ্রস্ত করলাম। এই জায়গাগুলোতে আসলে কোনো আলোচনা হয় কিনা আমি সেটাই বলছি। এখনো হয়নি, আমরা আলোচনা নিয়ে আসবো সামনে, চিন্তা করছি যে কিভাবে মেডিসিনকে এবং স্বাস্থ্য খাত কি করা যায়। সরকার যদি চান, আমরা সরকারকে সাহায্য হেল্প করতে চাই। তো এটা আমার ব্যক্তিগত প্ল্যান যে স্বাস্থ্য সেবা, শিক্ষা এবং স্বাস্থ্য প্রশাসনকে আলাদা করা। প্রশাসন যারা থাকবে, আমাদের যে হেলথের প্রজেক্ট ফেলিওর হয়, কারণ কি দেখেন, আমরা সবাই চাই একজন প্রফেসর হব, মেডিসিন, সার্জারি অথবা গাইনির, কিন্তু যখন সে পারছে না তখন তাকে আমি টিএসিপি করে দিচ্ছি অথবা সিভিল সার্জন হচ্ছে, সে একটা ডিপ্রেশন নিয়ে সেই পদে যাচ্ছে। ওনার না কাজের থাকে, ইচ্ছা থাকে। কিন্তু আমি যদি একটা বিগিনিংয়ে বলি যে না আমি হেলথ প্রশাসক হব, আমি সিএস হব, হীনমন্যতা থাকবে না, সে কিন্তু ওয়েল ম্যানেজ করবে। ঠিক আছে। আবার মানে সুশাসনের অভাবে কিন্তু যখন মানুষ হীনমন্যতা নিয়ে একটা জায়গায় যাচ্ছেন, তিনি এটা কম্পেনসেট করার জন্য কিন্তু আবার দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছেন। হয়তো বা মানে আমি সেটাই বলছি, কোথাও তো আমরা এরকম দেখছি, হয়তো বা এটা আমি বলতে চাচ্ছি ভালোভাবে। কিন্তু আমার মনে হয় যে আমি যদি স্বাস্থ্য খাতকে আমরা করতে চাই, এই 3টা খাতকে আলাদা করতে হবে। এটা দ্য বিগিনিং। আপনি যদি বিসিএস থেকে আলাদা করে দেন যে হ্যাঁ আমি টিএসিপি হব, আমি সিভিল সার্জন বা সচিব হব, আমি স্বাস্থ্য প্রশাসন দেখব, আমি কোনো ক্লিনিক্যাল বই পড়বো না, আমি পাবলিক হেলথ পড়বো, আমি প্রশাসনিক হব, সে কিন্তু ডিটারমেন্ট অ্যাট দ্য বিগিনিং যে আমি তো প্রশাসক হচ্ছি। এবং এবার যে সংস্কার প্রস্তাবের ভেতরে শিক্ষা এবং স্বাস্থ্যকে যে আলাদা করার কথা বলা হচ্ছে, এটি আসলে এই সমস্যাগুলো সমাধান করবে কিনা আপনি কি? আমি সংস্কার বিষয়ে যেহেতু আমাদের ডাকা হয় নাই, আমি জানি না ওনারা কি চিন্তা ভাবনা করেছে। এটা আমি আমার ব্যক্তিগত অভিমত বললাম যে আমরা স্বাস্থ্য খাতকে করতে গেলে এডুকেশন, সেবা এবং স্বাস্থ্য প্রশাসন আলাদাভাবেই তাদেরকে গঠন করতে হবে যদি আমরা ইমপ্রুভাইজেশন চাই। আমি আপনার কাছে শেষ প্রশ্ন যেটি করতে চাই যে অন্যান্য বিগত বছরের অনেকগুলো আয়োজনে আপনারা ছিলেন, এবার আপনারা নিজেরাই আসলে আয়োজক হয়েছেন।
মানে এবারের আসর বা এবারের যে 24তম আসর, মানে এটি কোন দিক থেকে আলাদা মনে হয়েছে আপনাদের কাছে? প্রথমে আলাদা তো অনেক পয়েন্টই আছে আসলে। একটা বিশাল গ্যাপের পর আমাদের কথা কি বলবো, আমরা তো আসলে এভাবে ছিলামই না। আমরা সবাই এখানে নতুনভাবেই আসছি বলতে পারবেন। এইটাও দুঃখজনক। জি, আমরা একটা সোসাইটিকে ধারণ করতাম, আমাদের সবাইকে নিয়ে থাকতে পারতাম, সেটাই ভালো লাগতো আমার কাছে। কিন্তু আগের যেসব অ্যাক্টিভিটি ছিল তারা এমনভাবে আমাদেরকে মানে ডিমার্কেটেড বা আলাদা করে রেখেছিল যে এখন মানে অবস্থাটা চেঞ্জ হয়ে গিয়েছে। অনেকে আসতেছে, অনেকে আসতেছে না, কিন্তু এটাও ভালো না। আমরা চাই আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই, কারণ আমরা যদি একটা বৈষম্য যে বিরোধী আন্দোলন হয়েছে তার প্রেক্ষাপটে একটা পরিবর্তিত বাংলাদেশ গঠন করতে চাই, একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, সবাইকে একসঙ্গে দেখে, আর যেন ডিসক্রিমিনেশন না হয়, সবাইকে নিয়ে আমরা কাজ করব। আমাদের দেশপ্রেমিক হওয়া উচিত, দেশত্ববোধ থাকা উচিত, আর যেন এরকম এই সোসাইটি, সামান্য একটা সোসাইটিতে আমরা একত্র বিলংস করতে পারছি না, এটা যেন আমরা দেশ কিভাবে আসলে করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ। বিএসএম কন 2025 সমন্বিত চিকিৎসা, এই বিষয়ে এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান, বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, মুগদা মেডিকেল কলেজ, একই সঙ্গে স্যার কনভেনার, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার। আমরা একটু পুরনো গল্প আবারও একটু আপনার কাছে জানতে চাই যে এই সোসাইটির এই যে এবারের যে আসর, এটির প্রস্তুতি কত আগে থেকে আপনারা শুরু করেছেন? আমরা ইনফ্যাক্ট এটা প্রস্তুতি শুরু করেছি গত নভেম্বর মাসে, কারণ আপনি জানেন যে এটাতে আমাদের সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক কয়জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশগ্রহণ করেন, যারা গত এক বছরে চিকিৎসা ক্ষেত্রে নতুন কি অর্জন হয়েছে এগুলো নিয়ে আমাদের মাঝে তাদের অভিজ্ঞতা, তাদের জ্ঞান ডিসেমিনেট করেন। তো এই সমস্ত বিশেষজ্ঞদেরকে পাওয়ার জন্য তাদের সময়ের ব্যাপার আছে, ট্রাভেল অ্যারেঞ্জ করার ব্যাপার আছে, এই জন্য একটা দীর্ঘ সময়ের প্রক্রিয়া শুরু হয়। তো আমরা গত নভেম্বর থেকে এই প্রক্রিয়াটা শুরু করেছি এবং তখনই আমরা ডিসাইড করে নিয়েছি যে আমরা এপ্রিলের 24, 25, 26, 27 এই তারিখটা, এবং সেই অনুসারে আমরা কমিউনিকেট করেছি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমরা বিভিন্ন বিশেষজ্ঞদেরকে পেয়েছি। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশ থেকে আপনি জানেন অলরেডি যে এখানে আমাদের 1600 জনের উপরে সারা বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, উপজেলা হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকগণ, জুনিয়র কনসালটেন্ট, সিনিয়র কনসালটেন্ট, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক সহ বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞরা এতে অংশগ্রহণ করছেন। স্যার, এই যে 1600-র বাইরেও আসতে পারেননি বা আসেননি এরকম সংখ্যাও কি আছে? সেই সংখ্যাটি কেমন? এই সংখ্যাটি খুব বেশি না। ধরেন এই মুহূর্তে আমাদের সোসাইটি অফ মেডিসিনের লাইফ মেম্বার আছেন 1200+। আচ্ছা। এবং সেই ক্ষেত্রে আমাদের 1600+ যে পার্টিসিপেন্ট, আমাদের আজীবন সদস্য যারা এখনও সদস্য পদ নেননি বা হতে পারেননি, তাদের মধ্যে থেকে অনেক পার্টিসিপেন্ট আছেন। আচ্ছা। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের কিছু পার্টিসিপেন্ট নেই, এটাও ঠিক, হ্যাঁ, যারা আগে, কিন্তু সেটা খুব নগণ্য সংখ্যক, খুব বেশি না। এই যে 3 দিন ব্যাপী যত ধরনের টপিকে আলোচনা হয়, এটি তো অনেক বৈচিত্র্যময়, অনেকগুলো ডিসিপ্লিনের সাথে এক ধরনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংও হয়তো আছে আর কি। মানে সেগুলোকে আমাদের জানাবেন যে কত বৈচিত্র্যময় বিষয় আসলে আলোচনা হয় বা কনফারেন্সটা আসলে কনভে করা হয়। ধন্যবাদ। আসলে 3 দিন না, 4 দিন ব্যাপী আমাদের এইটা প্রোগ্রামটা শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। আপনি যেহেতু জানতে চেয়েছেন বলি, বৃহস্পতিবার আমাদের 4টা ভেন্যুতে 4টা স্কিল ল্যাব হয়েছে। এর মধ্যে ঢাকা মেডিকেলে 2টা স্কিল ল্যাব ছিল। একটা ছিল হচ্ছে রিউমাটোলজির উপরে, একটা ছিল সাইমুলেশন ল্যাবে আমাদের অ্যাডভান্সড লাইফ সাপোর্টের ক্ষেত্রে আমরা কিভাবে পেশেন্টদেরকে হেল্প করতে পারি তার উপরে, একটা ছিল বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে, সেটাতে ছিল ফোকাস পয়েন্ট অফ কেয়ার আল্ট্রাসাউন্ড, এটা নিয়ে একটা ট্রেনিং সেশন ছিল। আরেকটা ভেন্যু ছিল আমাদের সরোয়ার্দী মেডিকেল কলেজে। এইখানে আমরা আমাদের যারা ফিউচার বিশেষজ্ঞ হতে চায়, এক্সামিনি, FCPS, MD, ওদেরকে নিয়ে সরাসরি আমরা পরীক্ষায় কিভাবে পরীক্ষা নেই, শর্ট কেস, লং কেস, সেই ভিত্তিক সরাসরি পরীক্ষার একটা করেছি, যেখানে আমাদের যারা পরীক্ষক
দেশি বিদেশি সবারই সেখানে অংশগ্রহণ ছিল। আচ্ছা, এবং শুক্রবার সেটা সকাল 9টা থেকে এখানে সারা দিন ব্যাপী লাঞ্চ ব্রেকের আগে 3টা সেশন হয়েছে এবং লাঞ্চ ব্রেকের পরে আরও 3টা সেশন হয়েছে। শুরুর সেশনটা ছিল নিউরো ইমেজিং নিয়ে এবং ওইখানে আমাদের এমিনেন্ট নিউরোলজিস্ট প্রফেসর মনসুর হাবিব স্যার, উনি নিউরো ইমেজিং বিশেষ করে সিটি স্ক্যান এবং এমআরআই নিয়ে আমাদেরকে একটা সুন্দর প্রেজেন্টেশন দিয়েছেন। তারপরের প্রেজেন্টেশনটা ছিল ইসিজি নিয়ে, ইন্টারপ্রিটেশন অফ ইসিজি। সেখানে আমাদের উনি কার্ডিওলজিস্ট, বাট দ্য সেম টাইম উনি একজন ইন্টার্নিস্ট, প্রফেসর মনোয়ার, উনি আমাদেরকে সেটা নিয়ে একটা প্রেজেন্টেশন দিয়েছেন। এবং তারপরে প্রেজেন্টেশন ছিল আমাদের সোসাইটির একজন মেম্বার এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির প্রভিসি অ্যাডমিন প্রফেসর আবুল কালাম আজাদ, উনি ডাটা ইন্টারপ্রিটেশন নিয়ে একটা সেশন নিয়েছেন। স্যার আমি একটু আপনার কাছে জানতে চাই যে ডেঙ্গু নিয়ে বাংলাদেশ খুব একটা নাস্তানাবুদ অবস্থায় থাকে, প্রতি বছরই অসংখ্য প্রাণহানি হয়। এখন পর্যন্ত আমরা জেনেছি যে প্রায় 18 জনের ওপরে মারা গেছে, যদিও এখনো সেইভাবে শুরুই হয়নি ডেঙ্গুর প্রকোপ। কিন্তু প্রতি বছরই আপনারা যে রিকমেন্ডেশন দেন বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের পক্ষ থেকে বা নানাভাবে রোগীদেরকে যা দিয়ে থাকেন, কিন্তু এই একই ভুল প্রতিবার হয়, রোগীরাও ভুল করে থাকে। আবার আমরা যদি বলি সিটি কর্পোরেশনগুলো আসলে তাদের দায়িত্ব সেভাবে পালন করে না, যেটা আপনাদের পক্ষ থেকে শোনা যায়। আসলে এই ব্যাপারে আসলে কি আলোচনা হচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। ডেঙ্গু আসলে দেখেন, আমরা যে কোনো চিকিৎসায় আমরা বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আপনি যদি রোগটা হতে না দেন, এটাই সবচেয়ে ভালো। এবং রোগটা হতে না দিলে, এই ডেঙ্গু আমরা বলি ডিজিজ অফ সিঙ্গেল বাইট, একটা মশার হুল ফোটানো থেকেই আপনার এটা হবে। আপনি যদি এটা প্রিভেন্ট করতে পারেন, তাহলে আপনার এই ডেঙ্গুর পরবর্তী যে এত কিছু ম্যানেজমেন্টে আপনার যাওয়া লাগে, সে কোনোটাই যাওয়া লাগবে না। আমরা রবীন্দ্রনাথের সেই জুতা আবিষ্কারের মতো জানি যে পুরো ধরনীটা আপনি চামড়া দিয়ে ঢেকে না দিয়ে আপনার পা দুটো চামড়া দিয়ে ঢেকে দেন, বাস আপনার পা দুইটা ভালো থাকবে। তো ডেঙ্গু ম্যানেজমেন্ট সহ এই ধরনের যেগুলো ডিজিজ আছে, এগুলো আমরা যদি ভেক্টর কন্ট্রোল করতে পারি, তাহলে আমার ডেঙ্গু নিয়ে এত হসপিটাল, এত ডক্টর, এত নার্সিং স্টাফ, এত ডায়াগনস্টিক ফ্যাসিলিটি কিছুই আমার ডেভেলপ করা লাগে না। সো এই জিনিসটা করার জন্য ডেঙ্গু ছড়ায় আমরা জানি যে এডিস মশার মাধ্যমে। কারণ এডিস মশা কোথায় বংশবৃদ্ধি করে, এডিস মশাকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এটা কিন্তু মোটেই চিকিৎসকদের পার্ট না। আনফর্চুনেট টু সে, ডেঙ্গু সহ এই ধরনের রোগগুলো হচ্ছে আমাদের কিছুটা ম্যানেজমেন্ট ফেলিওরের জন্য, বাট বার্ডেনটা নিতে হয় পুরো আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে। আমরা বলি যেখানে আপনার এডিস মসকিউটো ব্রিড আপ হতে পারে, বংশবৃদ্ধি করতে পারে, আপনি জাস্ট সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করেন, হ্যাঁ, তাহলে আপনি ডেঙ্গুর বার্ডেন কমিয়ে ফেলতে পারবেন। কিন্তু এই কনফারেন্সে নিশ্চয়ই ওই বার্ডেন বা তাদের ভুল নিয়ে আলোচনা হচ্ছে না। কি নিয়ে আলোচনা হচ্ছে? এইখানে যেটা হচ্ছে, আমরা বলি আমাদের ধরেন যে এখন হাই বার্ডেন কান্ট্রি যেগুলো আছে বিশ্বের 5টা, তার মধ্যে আমরা টপ। আমাদের যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কায় ওদের মর্টালিটি হচ্ছে 0.4%, আমাদের সেখানে মর্টালিটি গতবারও আমরা হিসাব করেছি 5.5%, এটা টু হাই। হ্যাঁ, কিন্তু এইখানেও কিছু তথ্যগত ভুল আছে। যদিও আমি এই কথাটা বলার মাধ্যমে আমাদের মর্টালিটি যে হাই, এটাকে আমি আন্ডারমাইন করছি না। তথ্যগত ভুল যেমন আমাদের এই যে ডাটাগুলো আসছে যেগুলো হসপিটালাইজড রোগী, আইদার ইন প্রাইভেট সেক্টর অর ইন পাবলিক সেক্টর। কিন্তু যে রোগীগুলোকে আমরা প্রাইভেট প্র্যাকটিসে দেখছি, সেই রোগীগুলো কিন্তু রিপোর্টিং হয় না। যদিও আমাদের ইনফেকশাস ডিজিজ যে ল আছে সেই অনুসারে এই ডেঙ্গু রোগ এটা মাস্ট বি রিপোর্টেড, কিন্তু আমাদের প্রাইভেট প্র্যাকটিসে এটা রিপোর্টিং হয় না। সো যে রোগীগুলো ভালো হয়, প্রাইভেট প্র্যাকটিসের মাধ্যমে আপনার ভালো হয়, সেই রোগীগুলো আপনার কোনোভাবেই কাউন্টে আসছে না। কিন্তু আপনার কাউন্টে আসছে হসপিটালাইজ রোগীগুলো, এবং সেইখানে যে মৃত্যু হচ্ছে, সেই মৃত্যুটার জন্য আপনার চলেছে হসপিটালাইজ কোন রোগীগুলো হবে, সাধারণ কোনো রোগী ভর্তি হবে না, যেগুলো কমপ্লিকেটেড রোগী সেগুলোই ভর্তি হবে, সেখানে মর্টালিটি হাই থাকবে। অসচেতনতার কারণে এমনও তো হচ্ছে যে মারা যাচ্ছে, হাসপাতাল পর্যন্ত আসছে না। সেই সময় কিছু ডিলেড প্রেজেন্টেশন, আমরা যেগুলো ডেথ রিভিউ করি, আমরা যেগুলো ডেথ রিভিউ না, ব্রড ডেথ না, যেগুলো খারাপ অবস্থায় আসে মারা যায়, আমরা ডেথ রিভিউ করি। ডেথ রিভিউতে দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে ডিলেড প্রেজেন্টেশন, হ্যাঁ, যে দেরিতে আসছে।
কিন্তু স্যার আমি খালি 1 মিনিট আপনার কাছে জানতে চাই যে এবারের কনফারেন্সে ডেঙ্গুর কোন বিষয়টা নিয়ে আসলে আলোচনা হচ্ছে, চিকিৎসকদেরকে কি মেসেজ দেওয়া হচ্ছে? আচ্ছা, মেসেজটা যেটা দেয়া হচ্ছে, আপনি জানেন যে আমাদের সর্বশেষ ডেঙ্গু যে ন্যাশনাল গাইডলাইন, এটা 2018-তে হয়েছিল। সেখানে ম্যানেজমেন্টের বেশ কিছু জিনিস অস্পষ্ট ছিল, আচ্ছা, বোথ ইন ক্যাটাগরাইজেশন অ্যান্ড ট্রিটমেন্ট প্রোভাইড। তো আমরা সেই জিনিসটাকে ঠিক করার জন্য এই বছর সম্পূর্ণ নতুনভাবে একটা রিভিশন হচ্ছে, যেটা 5th এডিশন, এটা আমরা কাজ করে ফেলেছি। টুকিটাকি কিছু রিভিউর ব্যাপার আছে, এটা হয়ে গেলে এই ন্যাশনাল গাইডলাইনটা আমরা নতুন করে একটা নিয়ে আসছি। এটা সোসাইটি অফ মেডিসিন ব্যাপকভাবে এর সাথে ইনভলভ, অন্য অন্য সোসাইটি ইনভলভমেন্ট আছে, বাট সোসাইটি অফ মেডিসিনের ব্যাপক ইনভলভমেন্ট আছে। এটার ভিত্তিতে নির্ভর করে আমরা ডেঙ্গু যারা ফিল্ড লেভেলে চিকিৎসা করবে, আমাদের জুনিয়র লেভেলের ডক্টর এবং আমাদের নার্সদের, তাদের ট্রেনিংয়ের জন্য ট্রেনিং মডিউল সেটাও আমরা তৈরি করে ফেলেছি, ফাইনাল অ্যাপ্রুভালের স্টেজে আছে। তো এই জিনিস দুইটা হয়ে গেলে আমরা সোসাইটি অফ মেডিসিন অ্যাট দ্য সেম টাইম স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা, এর মাধ্যমে আমরা ব্যাপকভাবে আমাদের ডাক্তার, নার্সিং স্টাফ তাদের ট্রেনিংয়ে যাব। এই একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যেটা, এটা আমি সবসময়ই বলি, আমাদের ডেঙ্গু ট্রেনিং হচ্ছে এবং আমাদের এক্সপার্ট তৈরি হচ্ছে বাই ডুইং সার্ভিস। হ্যাঁ, যে আমার এই হসপিটালে এইবার যেমন 2023-এ আমাদের গত 25 বছরে যা রোগী হয়েছে, 2023-এ এক বছরই তার চেয়ে বেশি রোগী হয়েছে, 3,21,000-এর উপরে। হ্যাঁ, এই অথচ গত 25 বছরে আমাদের এর অর্ধেক রোগীও হয়নি। তো এই রোগীগুলো ম্যানেজ করার জন্য আমাদের যে ডক্টররা প্রাইমারি লেভেলে কাজ করেছিল, সেই ডক্টরদেরকে আবার বিভিন্নখানে ট্রান্সফার হয়ে গেছে। আমি বলি যে এই যারা চিকিৎসা দিয়ে দিয়ে অভিজ্ঞতা অর্জন করেছে, তাদের যদি একটা ডাটা বেস করা যায়, সে যেখানেই থাকুক, হ্যাঁ, আমরা তাদেরকে আবার এই যে কোনো ডেঙ্গু এপিডেমিকের সময় তাকে আবার কল করে নিয়ে আসতে পারি, তাহলে আমার ম্যানেজমেন্টটা শুরু থেকে অনেক ভালো থাকে। তা না হলে প্রতিবারই আমি নতুন ডক্টর নিয়ে আসবো, তাদেরকে ট্রেন আপ করব, আমার যখন ডেঙ্গু সার্চ কমে যাবে আবার তারা বিভিন্নখানে চলে যাবে। তা আমাদের এটা ম্যানেজমেন্টের একটা ফেলিউর হচ্ছে। তো আমরা এই জিনিসগুলো ডিসেমিনেট করার চেষ্টা করছি। এটা হলো একটা। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আরোগ্য নিকেতনের এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান সরকার। স্যারের পরিচয়, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, সাধারণত দেখা যায় যে এই সোসাইটির যারা আয়োজক, যারা আয়োজন করছেন, ঢাকায় থাকছেন এবং যারা প্রান্তিকে থাকছেন, মানে আপনাদের এই সোসাইটির এই যে আন্তর্জাতিক আসরগুলোতে অংশগ্রহণ করা, এই দুই পক্ষের চিকিৎসকদের মধ্যে কোনো পার্থক্য আপনি দেখেন কিনা? অ্যাকচুয়ালি মানে আমরা যারা সোসাইটিতে আসি, তো বেসিক্যালি মানে যারা ঢাকা বেসড, ঢাকায় থাকে, তাদের একটু কন্ট্রিবিউশন করার সুযোগটা বেশি থাকে। পেরিফেরির সাথে লিয়াজও মেনটেন হয়, বাট ডেফিনেটলি কিছুটা গ্যাপ থেকে যায়। তো তারপরেও এটা সেন্টারের সাথে, মানে যারা সেন্টারে থাকেন তাদের অনেকের আগ্রহ আছে যে পেরিফেরিকে কিভাবে ইনক্লুড করা যায়। অনেক সময় পেরিফেরাল শহরগুলোতে সোসাইটির বিভিন্ন রকম সভা, সিম্পোজিয়াম এগুলো হয়। তবে ডেফিনেটলি যেহেতু সবসময় কিন্তু আমাদের কন্ট্রিবিউশনটা ওইভাবে আমরা করতে পারি না, এই মানে বাইরের কারণে। তবে এখন যেহেতু এখন ইন্টারনেটের যুগ, আমরা বিভিন্ন জুম মিটিং বা এরকম প্রযুক্তির কল্যাণে তাদের সাথে আগের থেকে লিয়াজোটা বেটার আমি মনে করি। কিন্তু স্যার, এটি একটি বিষয় হচ্ছে কন্ট্রিবিউট করা, আর একটি বিষয় হচ্ছে যে প্রান্তিক থেকে যারা আসেন এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করেন, যাদের অনেকেই হয়তো দেশের বাইরে যাচ্ছেন না, আপনাদেরও যারা জুনিয়র তাদের কথা বলছি, তারা এটি কতটা গুরুত্ব সহকারে নিয়ে যায় এবং এটির অ্যাপ্লিকেশনটা আসলে আপ টু দ্য মার্ক হয় কিনা? এইখানে তো একটা মানে ভিউ অফ এক্সচেঞ্জ হয়, এখানে ডেফিনেটলি একটা নলেজ আপগ্রেড হয়, এটা আসলে সবার জন্যই কাজে লাগে। এটা যারা সেন্টার পেরিফেরিতে, আর যারা অ্যাকচুয়ালি পেরিফেরি সেন্টারের মধ্যে এমন কোনো ডিফারেন্স নাই, কারণ যারা ফেলোশিপ করছে, এমডি করছে, এমএস করছে, তারাও তো অ্যাকচুয়ালি ইউনিফাইড, এরকম কোনো ডিফারেন্স নাই। বাট হয়তো কেউ ঢাকা বেসড, কেউ বাইরে থাকে, তফাৎটা এখানে, কিন্তু নলেজ হোমোজিনিয়াস, ফ্যাসিলিটি দেওয়ার যে স্কোপটা
সেটা হয়তো কিছু টেকনিক্যাল কারণে, ইনভেস্টিগেশন, আদার ফেসিলিটিসের কারণে ঢাকায় হয়তো একটা সুবিধা আছে, কিন্তু বাট ডক্টরদের যে মানে বেসিক নলেজ বলেন বা তাদের অ্যাটিটিউড বলেন, তাদের যে পেশেন্টের ডেলিভারির যে মানে ক্ষমতা, সেটা আমার মনে হয় যে এরকম কোনো ডিফারেন্স নাই। স্যার আমি জানতে চাই যে যে আলোচনা আমরা পুরো প্রোগ্রামে আসলে করছিলাম যে ইন্টারনাল মেডিসিনের কাছে সরাসরি না এসে আমরা যে পার্টলি আগে হয়তো নেফ্রোলজিস্টের কাছে চলে যাচ্ছি বা অন্য ডিসিপ্লিনের কাছে যাচ্ছি, যেটি ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ভালোভাবে এটি ডিল করতে পারতেন, এই সমস্যাগুলো আসলে জেলা পর্যায়ে আছে কিনা বা মেডিসিন বিভাগে চিকিৎসা দিতে গিয়ে আপনারা কি ধরনের সংকটের মধ্যে পড়েন? এটা আসলে যেটা হচ্ছে যে আমাদের রেফারেল সিস্টেম না থাকার কারণে এই সমস্যাটা। একটা রোগীর লো ব্যাক পেইন, জি, তো এই লো ব্যাক পেইন মানে তো কিডনির অসুখ না, কিন্তু রোগী ধরে বসে আছে যে তার কিডনির অসুখ হয়েছে। আচ্ছা, তো এটা তো এই জন্য সে যদি জেনারেল মেডিসিন বা ইন্টারনাল মেডিসিনের কাছে ফার্স্ট যেত, তাহলে তার এক্সট্রা কোনো মানে ইনভেস্টিগেশন খুব বেশি লাগতো না, বিভিন্ন জনের কাছে ঘুরতে হতো না, তাহলে সে শুরুতেই একটা লেভেলে সে পৌঁছে যেত যে, এবং তার ডায়াগনোসিসটাও জেনে যেত। সে হয় কি অনেক রাস্তা ঘুরে নিজেই যে হয়তো ফাইনালি এক জায়গায় পৌঁছে গেল। তো এটা রেফারেল সিস্টেম না থাকার কারণে আমাদের এই সমস্যাটা। আর যেটা সমস্যা যে আমাদের তো মানুষ এরকম খুব অ্যাফোর্ডেবল না, যে একই রুগীর তো একটা অসুখ হয় না। কারো যে রুগীটার কিডনির অসুখ, তার দেখেন যে ডায়াবেটিস আছে 20 বছরের, হাইপারটেনশন আছে 20 বছরের, তার সাথে সিওপিডি আছে, মাল্টিপল ডিজিজ। এবং সব বড় রোগের ক্ষেত্রে তো আসলে হাইপারটেনসিভ অথবা ডায়াবেটিস এটা একেবারে কমন তো সিনারিও। এই পেশেন্টটা যদি একজন ইন্টার্নিস্টের কাছে যায়, সে একটা কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট পাবে। জি, তার মানে একজনের কাছেই কিন্তু সব কিছু হয়ে গেল। মেবি তার সাপোর্ট লাগতে পারে, ইন্টার্নিস্টই তখন তাকে রেফার করবে যে আপনি অমুক স্পেশালিস্টের কাছে যান। সাপোজ একজনের ইন্ডেস্টেসিনাল ডিজিজ বা কিডনি ডিজিজ ডেভেলপ করলো, তা একটা ফিস্টুলা, এবি ফিস্টুলা করা দরকার, ফার্দার ডায়ালাইসিস যদি ভবিষ্যতে লাগে, তখন সে সেইভাবে রেফার করবে। তো এইটা যদি মানে শুরুতেই জেনারেল মেডিসিন বা ইন্টার্নিস্টের কাছে যায়, তাহলে কিন্তু এটা কস্ট ইফেক্টিভ হবে, পেশেন্টের জন্য বেটার হবে, তার ভোগান্তিও কমবে। এখন যদি আপনার কাছে জানতে চাই যে মেডিসিনের ভেতরে যে রোগগুলো আসলে সাধারণত খুব কমনলি পড়ে যায়, এর মধ্যে কোন লক্ষণগুলো আসলে প্রকাশ পেলে অন্য কারো কাছে না যেয়ে শুরুতেই একজন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞের কাছে আসা উচিত? অ্যাকচুয়ালি মানুষের তো লক্ষণের কোনো অভাব নেই, লক্ষণের অভাব নাই, অনেক ধরনের। তবে মানে এটা হচ্ছে যে শুরুতে তো মানে জিপি যারা জেনারেল ফিজিশিয়ান, তার কাছেই মানুষ যায়। তো সে যদি সেটা দেখা যায় যে তার হয়তো উন্নতি হচ্ছে না উপসর্গের, তখন উনি আরেকজনের কাছে যান। এই জন্য উপসর্গ ভিত্তিক আসলে এটা বলা মুশকিল, কারণ রোগী তো তার ফিজিবল বা যাকে রিলাই করে তার কাছেই যাবে সে বটে। কিন্তু তারপর থেকে তার রোগটা যদি মনে হয় যে তার কাছে হচ্ছে না, সে ফার্দার একজন ফিজিশিয়ানের কাছে, বেস্ট হচ্ছে যে ইন্টারনাল মেডিসিনের একজনের কাছে পাঠানো। মানে আপনি বলছেন যে শুরুর গল্পটা একজন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ হলে তাকে গাইড করাটা সহজ হয়। একই সঙ্গে স্যার বাংলাদেশে ওষুধের যে অপব্যবহার, মানে ওষুধ নিজে খাওয়া বা ওষুধের সাথে আমাদের যে সখ্যতা, ডাক্তারের পরিবর্তে আমরা ওষুধের দোকানের কাছে যাচ্ছি, আমরা যাদেরকে ফার্মাসিস্ট বলছি তারা ফার্মাসিস্ট নন, আসলে উনিও একজন দোকানদার মূলত, মানে এটি আমাদেরকে আসলে কতটা বিড়ম্বনার ভিতরে ফেলছে? এটা তো খুবই ক্ষতিকর যে দিনের পর দিন ডাইক্লোফেনাক, প্রেডনিসোলোন, স্টেরয়েড দোকানদারের কাছে নিচ্ছে, খাচ্ছে। একটা পর্যায়ে যদি দেখা গেল তার কিডনির সমস্যা, আমরা যেটাকে বলি অ্যানালজেসিক নেফ্রোপ্যাথি, এরপরে স্টেরয়েডের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া, ইভেন ডায়াবেটিস দিয়ে শুরু হয়, শরীরের প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়া হয়। তো রুগী তো এটা সচেতন থাকে না, এই জন্য সেলফ মেডিকেশন এক্সেপ্ট ওটিসি ড্রাগ, মানে যেগুলো ওভার দ্য কাউন্টার ঔষধ রুগী নিজে নিতে, যেমন প্যারাসিটামল, এরকম কিছু ঔষধ আছে যেগুলো ওই রকম খুব তীব্র ক্ষতিকর না রুগীর জন্য, সেগুলো সে নিজে খেতে পারে বা দোকানদার বিক্রি করতে পারে। এছাড়া খুব স্ট্রিক্টলি এটা হ্যান্ডেল করা উচিত প্রশাসন থেকে, যে মানুষ যাতে নিজে ওষুধ কিনতে না পায়, কারণ এটা বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর। কারণ একটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অনেক সময় মানে তার জীবন কেড়ে নিতে পারে। তো এটা ইভেন আমরা এরকম পাইছি যে মিথোট্রেক্সেট একটা ওষুধ, যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিসে ডিজিজ মডিফাইং ড্রাগ হিসেবে ইউজ করা হয়। এটা সপ্তাহে 1 দিন করে দেওয়া হয় এই ঔষধটা।
তো একটা রুগী দেখা গেল যে দোকানদার কাছে নিয়ে এসে প্রতিদিনেই খাইছে, শেষে তার বোন মেরু ফেইলিওর। তো এরকম অসংখ্য ঘটনা আছে যেগুলো হয়তো রুগী একদিনে বোঝে না, কিন্তু একটা পর্যায়ে যে তার খুবই খারাপ পরিস্থিতি যখন বুঝে যায় তখন কিছু করার থাকে না। স্যার, সারা পৃথিবীতেই মেডিকেল সেক্টরের সব থেকে বড় ভয়ের কারণ হচ্ছে সংক্রমণ, যে সংক্রমণ নিয়ে আপনারা অনেক বেশি আলোচনা করে থাকেন। কিন্তু রোগীদের নিজেদের ভুলের কারণে বা আমাদের হাসপাতালের যে সিনারিও, মানে এই ব্যাপারে কি আপনারা কোনো সচেতন করতে পারেন বা করে কি আদৌ কোনো লাভ হয়, বা এই সংক্রমণ তাদেরকে কতটা ভয়ের দিকে বা কতটা ক্ষতির দিকে, মৃত্যুর দিকে নিয়ে যায়, সেই আলোচনাও কি আসলে এই সোসাইটি বা এই কনফারেন্সগুলোতে পাওয়া যায় কিনা? না, অবশ্যই। যেটা ইনফেকশাস ডিজিজ কন্ট্রোলের জন্য যেটা একটা গাইডলাইন আছে, এটা আমাদের সবার প্র্যাকটিস করা উচিত। একটা হচ্ছে যে সমাজে সংক্রমণ কিভাবে ছড়ায়, আমাদের হাত ধোয়া প্র্যাকটিস করা, মাস্ক পরা। যেহেতু আমরা ওভার পপুলেটেড কান্ট্রি, আমরা সমাজে এটা একটা মেনটেন করা, প্লাস হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনও কিন্তু অনেক বেশি। আমাদের হসপিটালের যে পরিমাণ হাইজিন মেনটেন হওয়া উচিত বা রুগীর জিনিসপত্র যেভাবে মেনটেন করা উচিত, রুগীর সাথে যেভাবে মানে হ্যান্ডেল করা উচিত, যেমন হ্যান্ড ওয়াশ প্র্যাকটিস করা প্রত্যেকটা বেড সাইড, এটা আমাদের লো রিসোর্স কান্ট্রি হওয়ার কারণে আমরা কিন্তু ওইভাবে প্র্যাকটিস করতে পারি না, যার কারণে আমাদের হসপিটাল অ্যাকোয়ার্ড সংক্রমণ বা সামাজিকভাবে যে সংক্রমণ দুটোই অনেক বেশি। আমি একেবারে 30 সেকেন্ডে জানতে চাই যে আপনারাও ইন্টারন্যাশনাল অনেক কনফারেন্সে দেশের বাইরে গিয়ে যোগ দেন, আবার বাংলাদেশেও এই ধরনের আয়োজন হচ্ছে, কোনো পার্থক্য দেখেন? এটা আসলে নলেজ গ্যাদারিংটা তো সবসময় ইফেক্টিভ, সেটা দেশেই হোক আর বাইরেই হোক। এর চর্চাটা আমাদের সবার জন্য উপকারী, আর এই জ্ঞানটা আমাদের মানে দিন শেষে পেশেন্টের উপকারেই লাগে, অতএব দেশের মানুষের উপকারের জন্যই এটা কাজে লাগে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আমরা চিকিৎসকদের সম্পর্কে সবসময় নেতিবাচক কথা বলতে বা শুনতে পছন্দ করি, কিন্তু এই চিকিৎসকরাই বছরের বিভিন্ন সময়ে এই ধরনের কনফারেন্সের মাধ্যমে সারা পৃথিবীর সব থেকে আপডেটেড নলেজ তারা নিয়ে ঢাকাতে যেমন থাকেন সারা বাংলাদেশে ছড়িয়ে যান, এবং এই জ্ঞানের মাধ্যমে কিন্তু একটি রোগীকে বা এই যে হাজার হাজার রোগীকে সুস্থ করবার জন্য তারা নিরলসভাবে চেষ্টা করে যান। আমরা চাইবো যে আমাদের নিজেদের সচেতনতার মধ্যে দিয়েও এই ঝুঁকিগুলো, এই রোগের ঝুঁকিগুলো আমরা কিভাবে কমাতে পারি, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।